আজ আপনাদের নিয়ে যাব প্রাচ্যে স্কটল্যান্ড হিসাবে পরিচিত মেঘালয় রাজ্যে। গুয়াহাটি থেকে মেঘালয় শিলং পর্যন্ত আমাদের বাই রোড যাত্রা শুরু করতে হয়েছিল। গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত রাস্তার ডিস্টেন্স প্রায় 113 কিলোমিটারের মতো। মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগেই যায়, কিন্তু এই 3 ঘন্টা কিভাবে কোথা থেকে পার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমরা গিয়েছিলাম সপরিবারে, আর পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই ছিল আলাদা। ঘোরাঘুরির পাশাপাশি হাসি মজা আড্ডা ছিল উপরি পাওনা। সময়কে যদি ধরে রাখা যেত তাহলে সত্যিই সেই সময়টুকু ধরেই রাখতাম। আমি ভীষণ একজন ভ্রমণপ্রিয় মানুষ, তাই যে জায়গায় যাই সেই জায়গা সম্পর্কে বলতে ভালো লাগাটা আরও 3 গুণ বেড়ে যায়। ছোটবেলা থেকেই না শিলং নামটার প্রতি কেন যেন একটা আকর্ষণ বোধ করতাম। এরপর রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ার পর আরও যেন সেই আকর্ষণটা বেড়ে গিয়েছিল। তাই যখনই শিলং যাওয়া ডাক পেলাম, সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। কিছুটা পথ যাওয়ার পর আমরা সকালে ব্রেকফাস্টের জন্য একটি জায়গায় থেমেছিলাম। হাইওয়ের পাশেই ছিল একটি বড় ধাবা। যতই অন্য রাজ্যে যাই না কেন, আশেপাশে মানুষজনের ভাষা শুনে মনে হচ্ছিল যেন আমরা নিজেদের রাজ্য ছেড়ে বেরোতেই পারিনি। তারপর সেখান থেকে দারুণ সুস্বাদু পুরি ঘুগনি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আপনারা চাইলে এখানে স্পেশাল খাসি ডিশও পাওয়া যায়, সেটাও ট্রাই করতে পারেন। মেঘালয় দেখতে হলে বারবার আসতে হয়। রাস্তার পাশের বুনো ফুলের দিকে সময় নিয়ে তাকিয়ে থাকতে হয়। হাতে যেহেতু খুব একটা বেশি সময় নেই, তাই বেছে বেছে কিছু স্পটেই আমরা যাব। সেগুলি মন দিয়ে দেখতে হবে, উপলব্ধি করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। যতই শিলংয়ের দিকে এগোচ্ছি ততই যেন একটা নির্মল ঠান্ডা বাতাস আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। আঁকাবাঁকা পাহাড়ি পথে এগিয়ে চলছে আমাদের গাড়ি। আমাদের কোনো তাড়াহুড়া ছিল না। যেতে যেতেই পথে পড়ল শিলংয়ের একটি বিশেষ লেক, যার নাম উমিয়াম, যা বারাপানি লেক নামেও অধিক পরিচিত। পর্যটকরা প্রায়ই এর ভিউ পয়েন্টে থামে উমিয়াম হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য আর ছবি তোলার জন্য। এই উমিয়াম হ্রদটি গুয়াহাটি এবং শিলংয়ের মধ্যে হাইওয়েতে অবস্থিত। লেকটির চারিদিকে ছিল পাহাড়ে ঘেরা। খাসি ভাষায় এই উমিয়াম শব্দের অর্থ হল চোখের জলে তৈরি হ্রদ। স্থানীয় বাসিন্দারা বলেন, আসাম থেকে মেঘালয় আসার পথে হারিয়ে যাওয়া এক বোনের জন্য অন্য বোনের কান্নার জলে এই হ্রদ নাকি তৈরি করা হয়। আমাদের ছোট্ট গাড়িখানা ইতিমধ্যেই শিলং শহরে ঢুকে পড়েছে। এই শহরে না বিলাসের কোনো আধিক্য নাই, বরং রুচি আর ঐতিহ্যের আভিজাত্য চারিদিকে। রাস্তায় প্রচুর জ্যাম, 2 ওয়ে রাস্তা, কিন্তু কেউ রাস্তার মাঝে সাদা মার্ক অতিক্রম করে কিংবা একজন আরেকজনকে ওভারটেক করে আগে যাওয়ার জন্য হুড়োহুড়ি করছে না। কেউ হর্ন বাজাচ্ছে না। পথচারীরা সুশৃঙ্খলভাবেই রাস্তা পার হয়ে যাচ্ছে। সত্যি এই ঘটনাগুলি আমাদের শহরে অতি দুর্লভ। শিলংয়ে পুলিশ বাজারই হলো প্রধান কেন্দ্রস্থল। তবে আমরা শিলংয়ে পুলিশ বাজারে কোনো হোটেলে ছিলাম না। পুলিশ বাজার থেকে 2 কিলোমিটার দূরে ধানখেতি বলে একটি জায়গায় ল কলেজের পাশে আমাদের হোটেল ছিল। আপনারা যদি সিজন টাইমে মেঘালয় বেড়াতে চান তাহলে বলবো অন্তত 3-4 মাস আগে থেকেই হোটেল বুক করে রাখবেন, তাহলেই আপনারা পুলিশ বাজারের আশেপাশেই হোটেল পেয়ে যাবেন। আমরা যেহেতু একটু নিরিবিলি জায়গায় থাকতে চেয়েছিলাম, তাই একটু ভেতরের সাইডে নিয়েছিলাম হোটেল। আমরা উঠেছিলাম বামন হোমস্টেতে। হোমস্টের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো ছিল। তোমাদের যদি হোটেলের নাম্বারের প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেখানে দিয়ে দেব। এরপর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের পুলিশ বাজারের দিকে। শিলংয়ের পুলিশ বাজার ভীষণ জনপ্রিয় আর জমজমাট একটা জায়গা। এখানে ফুটপাতে হোক কিংবা খাবারের দোকানে বাঙালি দেখা মিলবে না এটা হতেই পারে না। যাই বলুন না কেন, প্রবাসী নিজের ভাষায় মানুষের দেখা পাওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ রয়েছে। তাই আমরা বেছে বেছে একটি বাঙালি হোটেলেই গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। রেস্তোরাঁতে ঢোকা মাত্রই মেঘ বৃষ্টির লুকোচুরি শুরু হয়ে গেল। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মাটন থালি স্বাদ নিতে নিতে কোথাও যেন হারিয়েই গিয়েছিলাম। খাবারের স্বাদ কিন্তু একদম বাড়ির মতো ছিল, আর সাথে ছিল রেস্তোরাঁর সমস্ত লোকদের অমায়িক ব্যবহার। ব্যাস, এই ছিল আজকের ব্লগ। কি ভাবছো এখানেই শেষ? এখনও তো পুরো মেঘালয়টাই ঘুরে দেখা হলো না, আরও তো অনেক চমক বাকি। তাই দেখতে হলে আমার পেজটাকে ফলো করে রাখো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।